এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সোহেল ফাইসাল। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে বিভিন্ন মহলে শোক। চট্টগ্রামের পতেঙ্গায় মধ্যরাতে বাংলার সৌরভ জাহাজে ভয়াবহ আগুন, 46 জনকে জীবিত উদ্ধার করলেও সাগরে ভেসে গিয়েছেন এক নাবিক। প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আবার শুরু হচ্ছে সংলাপ, আজ আলোচনায় বিএনপি, জামায়াত সহ 7 দল। এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী বাংলাদেশ মালয়েশিয়া, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের একান্ত বৈঠক। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। দিবাগত রাত 3:15 নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি আগে থেকেই ইসকেমিক হার্ট ডিজিজে ভুগছিলেন। সাবেক এই রাষ্ট্রপতির বয়স হয়েছিল 94 বছর। অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরী 2001 সালের 14 নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। 2004 সালের 8 মে বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে 1978 সালে রাজনীতি শুরু করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে 1979 সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 1991 সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে সংসদ উপনেতা হন। 1996 সালে তিনি সংসদে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ 2001 সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আবারও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী আরেকটি জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পতেঙ্গা উপকূলের কাছাকাছি গত রাত 1:15 এই দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ 46 জন ক্রুকে জীবিত উদ্ধার করলেও সাগরে ভেসে গিয়ে মারা যান একজন নাবিক। এই ঘটনায় এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। মোহাম্মদ সুলাইমানের ক্যামেরায় চট্টগ্রাম থেকে বিস্তারিত জানাচ্ছেন চৌধুরী ফরিদ। সোমবার বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন তেলবাহী জাহাজ বাংলা জ্যোতিতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় 3 জন নাবিক নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এই জাহাজের। এর 4 দিনের মাথায় আবার শিপিং কর্পোরেশনের তেলবাহী আরেকটি জাহাজ বাংলা সৌরভ গভীর সাগরে অবস্থানরত মাদার ভেসেল থেকে তেল নিয়ে পতেঙ্গা ডলফিন জেটিতে আসার পথে সাগরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। জাহাজের সামনের অংশে আগুন লাগলেও ভেতরে তেলের আগুন না লাগায় আরেকটি ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।
খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ডের উদ্ধারকারী ও অগ্নি নির্বাপন জাহাজ নিয়ে 2 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় জাহাজটিতে 48 জন ক্রু ছিল। হঠাৎ মাঝ সমুদ্রে জাহাজে বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশাহারা হয়ে নাবিকেরা প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেয়। অগ্নি নির্বাপন ও উদ্ধারে যায় কোস্টগার্ডের 3টি মেটাল শার্ক সিজিটি প্রমত্ত উদ্ধারকারী টাগবোট এবং নৌবাহিনীর আরও 4টি টাগবোট। সে সময় 46 জন নাবিককে জীবিত উদ্ধার করলেও পরে সমুদ্র থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় সাদেক নামে এক নাবিকের লাশ। নিখোঁজ রয়েছে আরও একজন নাবিক। জাহাজটিতে 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানা যায়। এ জাহাজেও কেন বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। উদ্ধার হওয়া নাবিকদের নৌবাহিনী হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেয়া হয়। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসতে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। 6 সংস্কার কমিশন গঠনের পর আজ শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ সংলাপ হচ্ছে। রাজধানীর হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 2:30টায় সংলাপ শুরু হবে। জানা গেছে দুপুর 2:30টায় বিএনপি, বিকেল 3টায় জামায়াতে ইসলামী, বিকেল 3:30টায় গণতন্ত্র মঞ্চ এবং বিকেল 4টায় বাম গণতান্ত্রিক জোট, বিকেল 4:30টায় হেফাজতে ইসলামী, 5টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, 5:30টায় এবি আমার বাংলাদেশ পার্টিকে সময় দেওয়া হয়েছে। নতুন বাংলাদেশে মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার। বাংলাদেশ সফরে আসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশা করেন দেশের নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে পারবেন প্রফেসর ইউনূস। বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন এই দেশের শ্রমবাজারের প্রথম পর্যায়ে 18,000 বাংলাদেশি নেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট। নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। সংক্ষিপ্ত সফরে 58 সদস্যের প্রতিনিধি দল নিয়ে দুপুর 2:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস তাকে অভ্যর্থনা জানান। এ সময় গান স্যালুট ও গার্ড অফ অনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সম্মান জানানো হয়। পরে রাজধানীর একটি হোটেলে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দ্বিপাক্ষিক বৈঠক করেন। জনশক্তি রপ্তানি, ভিসা সহজীকরণ, রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দুই শীর্ষ নেতার মধ্যে। We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. Finally, we express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height, consistent with the new Bangladesh. অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশি শ্রমিকদের জন্য সুখবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। When you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered but then lost that opportunity because of the political development and uprising here, I will certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase is very required. I believe your effort to ensure that this new Bangladesh which is such vibrant democracy and respect the rights of every single
citizen of the country. এরপর বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। প্রায় এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করলেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ রাখা হয়েছে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে আছেন সহকর্মী পরাগ আজিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পরাগ, সেখানের সর্বশেষ অবস্থা আমাদের জানান। সোহেল, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব, প্রখ্যাত চিকিৎসক, উপমহাদেশের অন্যতম নামকরা চিকিৎসক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী, যিনি এক নামেই পরিচিত ছিলেন, তিনি নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে রাত 3:12 ইন্তেকাল করেছেন। তো ওনার পুত্র, যিনি বিকল্প ধারার একজন রাজনীতিবিদ, বাংলাদেশের মাহিবী চৌধুরী, ওনার সঙ্গে আমরা কথা বলে জানতে পেরেছি যে বার্ধক্যজনিত বিভিন্ন রোগেই তিনি ভুগছিলেন এবং তার মেয়ে ডাক্তার শাইলা চৌধুরীর সাথেও আমরা কথা বলেছি। তিনিও বলছিলেন যে কোভিড হওয়ার পরে আরও কিছু জটিলতা ছিল, তার আগে হার্টের কিছু সমস্যা ছিল। তো 3:12 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং এই নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালেই সকাল 8টা থেকে 8:30টার মধ্যে তার প্রথম নামাজে জানাজা হবে এবং বাড়িধারায় বাইতুল আতিক জামে মসজিদে, তিনি যে মসজিদে 30 বছর নামাজ পড়েছেন, সেই মসজিদে ওনার দ্বিতীয় নামাজে জানাজা হবে। তারপরের আসলে পরিকল্পনা কি, সেই বিষয়ে আমরা বরং সরাসরি মাহিবী চৌধুরীর কাছে চলে যাচ্ছে। আপনি যদি একটু বলেন যে আপনার বাবা বিশিষ্ট চিকিৎসক এবং সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইন্তেকাল করেছেন, এই প্রেক্ষিতে আপনাদের আজকের পরিকল্পনাটা কি? ওনার জানাজা এবং দাফনের বিষয়ে কোনো সিদ্ধান্ত কি হয়েছে? জি হয়েছে। আমরা প্রথমে আজকে ওনার প্রতিষ্ঠিত মেডিকেল কলেজেই আমরা এখন ওনাকে এখানে গোসল শেষ করার পর প্রথম জানাজাটা এখানে হবে। আর এখানে ওনার সমস্ত ছাত্র ছাত্রী, চিকিৎসকরা, এত বছরের 60 বছরের অধ্যাপনা, হয়তো আরও বেশি, 65-70 বছরের অধ্যাপনা, তাদের সবারকে এখানে একটু তারা আসবেন, দেখবেন এই কলেজে যারা আছেন, বিশেষ করে ছাত্রীরা। তারপর আমরা বাসায় নিয়ে যাব বাড়িধারা এবং বাদ জোহর বাড়িধারা 8 নম্বর রোডে বাইতুল আতিক জামে মসজিদ যেটা আছে, ওইখানে নামাজে জানাজা হবে। তারপর আমরা আজকের দিনটা বাড়িধারাতেই রাখবো। ওখানে ওনার আত্মীয় স্বজন গুণগ্রাহী যারা আছেন তারা আসবেন, দেখবেন। এছাড়া উনি যেহেতু সাবেক রাষ্ট্রপতি, আমরা বঙ্গভবনের প্রোটোকলকে জানিয়েছি। উনি যেহেতু সংসদ সদস্য ছিলেন 5 বার, সংসদ উপনেতা, বিরোধী দলের উপনেতা, সেজন্য আমরা সংসদকে জানিয়েছি। তো তারা যদি কোনো ফর্ম্যালিটি যদি তাদের থাকে, আমরা ঠিক জানি না, সেটার জন্য আমরা বাকি দিনটা সময় রেখেছি। তবে ওনার স্পষ্ট নির্দেশ ছিল যে যত দ্রুত সম্ভব যাতে করে আমরা সমস্ত কাজ সম্পন্ন করি। সেই জন্য আমরা বলেছি যে আজকে এর চেয়ে বেশি সময় আমরা আসলে আর ওনাকে সম্মান দিতে হবে, সেই জন্য এর চেয়ে বেশি আমাদের ওনার কথাটাকে মেনে আমাদেরকে এর চেয়ে বেশি সময় পাচ্ছি না। আমরা আগামীকাল ভোরে আমরা রওনা দিয়ে চলে যাব ওনার মুন্সিগঞ্জে শ্রীনগর উপজেলাতে। সেখানে শ্রীনগর স্টেডিয়ামে সকাল 10টায় তৃতীয় নামাজে জানাজা হবে এবং তারপর চতুর্থ এবং শেষ নামাজে জানাজা হবে ওনার গ্রামের বাড়ি শ্রীনগরের বীরতারা ইউনিয়নের মজিদপুর দহাটা গ্রামে। এবং সেখানে ওনার কথা মতোই আমরা আমাদের গ্রামের মসজিদে তার শেষ জানাজা করার পরে গ্রামের যেই সাধারণ মানুষ একসাথে, ওই গ্রামের যে গোরস্থানটা আছে, উনি সেখানে বলেছে গ্রামের মানুষের সাথে তাকে শুয়ে দিতে, আমরা সেভাবে ব্যবস্থা করেছি। ধন্যবাদ আপনাকে। সোহেল, শুনছিলেন ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর পুত্র মাহিবী চৌধুরী, একজন রাজনীতিবিদ। তিনি তার পরিকল্পনার কথা জানাচ্ছিলেন, কিভাবে জানা যায় এবং পরবর্তীতে দাফন সম্পন্ন হবে। এই ছিল উত্তরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সোহেল, পরে আপনাকে ধন্যবাদ। ভাঙনের ঠিক 4 বছরের মাথায় ফের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম। এ লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচনে ঢাকায় জাতীয় সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। 30 নভেম্বর জাতীয় সম্মেলন সম্পন্ন করতে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। সমন্বয় কমিটির সদস্য সচিব মিজানুর রহমান জানিয়েছেন, হাজার হাজার নেতাকর্মীর আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে।
দেশের পট পরিবর্তনের পর ফের ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। মোস্তফা মহসিন মন্ডুকে চেয়ারম্যান ও মিজানুর রহমানকে সদস্য সচিব করে 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে দলটি। প্রতিষ্ঠার 27 বছর পর 2020 সালে 2 ভাগে বিভক্ত হয়ে যায় ডক্টর কামালের গণফোরাম। ওই সময় দলটির সিনিয়র নেতারা কামাল হোসেনের নেতৃত্ব থেকে বেরিয়ে আসেন। অপরদিকে কামাল হোসেনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হন কিছু নেতা। দলটির সদস্য সচিব মিজানুর রহমান বলেন, ডক্টর কামালের চাওয়া এবং নেতাকর্মীদের আকাঙ্ক্ষায় ঐক্যবদ্ধ হচ্ছে গণফোরাম। সারা বাংলাদেশে হাজার হাজার নেতাকর্মী, তাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে এই দলটা আবার ঐক্যবদ্ধ হয়ে জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, এবং যারা বিভক্তি তৈরি করেছিল তারাই আবার ডক্টর কামাল হোসেনের কাছে আসেন এবং তার জীবদ্দশায় যাতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি এই প্রস্তাবটা আসে। এবং ডক্টর কামাল হোসেনও সবসময় জাতীয় ঐক্যের কথা বলেন, ফলে উনিও চান যে ওনার দলের মধ্যে একটা বৃহত্তর ঐক্য প্রতিষ্ঠিত হোক। বিগত সরকারের সমালোচনা করে মিজানুর রহমান জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে অশুভ রাজনীতি করার কোনো সুযোগ নেই। ছাত্র জনতার গণবিপ্লবের পরে বাংলাদেশের রাজনীতির একটা নতুন ধারা সূচিত হয়েছে। এই নতুন যে ধারা, যেটা জনগণের আকাঙ্ক্ষিত রাজনীতি, এর বাইরে এই ধরনের অশুভ রাজনীতি করার সুযোগ এখন আর বাংলাদেশে নাই। এই জন্য আমি মনে করি যে আমরা যারা রাজনীতির মাঠে আছি সব দলগুলোর মধ্যে একটা শুভ বুদ্ধির উদয় হচ্ছে, এটা আমার বিশ্বাস। এখন সুস্থ রাজনীতির এর কোনো বিকল্প নাই। ঐক্যবদ্ধ গণফোরামের নতুন নেতৃত্ব নির্বাচনে আগামী 30 নভেম্বর হবে জাতীয় সম্মেলন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশিদের হজ পালনে খরচ কমাতে সৌদি আরবের মক্কায় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। বৈঠকে সৌদি আরবের ভেতরে যাতায়াত খরচ, খাবারের মান উন্নয়ন, বাসা বা হোটেল ভাড়া সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় ছিলেন মিলেনিয়াম হজ কোম্পানির চেয়ারম্যান ডক্টর আরিফ কুতুবী, মিনা মুজদলিফা বিনা ইন্টারন্যাশনাল কোম্পানির চেয়ারম্যান জিয়াউর রহমান, ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদার, হজ অনুভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, মক্কার কাউন্সিলর হজ জহিরুল ইসলাম, কনসাল হজ আসলাম উদ্দিন সহ অন্যরা। এছাড়া রোববার সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সাথে বৈঠক করবেন বলে জানান ধর্ম উপদেষ্টা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। সংবাদে আবারও আমন্ত্রণ। ছাত্র জনতার উপর হামলা ও হত্যা মামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, শুক্রবার রাতে র্যাবের একটি দল অভিযান চালিয়ে নওগাঁ থেকে ডাব্লিউ সরকারকে গ্রেপ্তার করে। তার নামে 5ই আগস্ট নিহত শিক্ষার্থী আবু রায়হান ও সাকিব আঞ্জুম হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতার ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। এ সময় তারা 9 দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে বন্ধ কলকারখানা চালু, স্বৈরাচারী সিন্ডিকেট ভাঙন, বৈষম্যের শিকার ব্যবসায়ীদের নতুন আর্থিক নীতিমালা গঠন, নতুন কর্মসংস্থান সৃষ্টি সহ অন্যান্য দাবি। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতা সংগঠনের ব্যবসায়ী প্রতিনিধি শারদুল ইজাম, শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামাল ও অন্যরা। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিমের দাম। অস্বাভাবিক দাম বৃদ্ধির জন্য সিন্ডিকেটকে দায়ী করছেন ব্যবসায়ীরা। দাম বেড়ে যাওয়ায় ডিম কিনতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার পালবাজার। এই পাইকারি বাজারে গত কয়েকদিন ধরেই অস্থিরতা চলছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকারও বেশি দামে। আমরা যেখান থেকে মাল লই ওনারা বলতেছে অনেক গরম পড়াতে অনেক মুরগি মারা গেছে। মুরগি মারা যাওয়াতে আপনার বর্তমানে ডিমের একটু সংকট। আপনার অতিরিক্ত তাপমাত্রার কারণে আপনার দেখা যায় অনেক মুরগি মারা গেছে, প্লাস আপনার মুরগি বিক্রি করে দিছে। দেওয়ার পরে আপনার এখন যে মার্কেটে ওই কারণে ডিমটা একটু শর্ট পড়ে গেছে। প্রচণ্ড গরমের কারণে অনেক মুরগি মারা গেছে খামারিগো,
সেজন্য ডিমের চাহিদা পূরণ করা খুব কষ্ট হয়ে যাইতেছে। এখন কম আমদানি অথচ সেল বেশি আর কি। এমন পরিস্থিতিতে কেবল নিম্নবিত্তই নয়, মধ্যবিত্তরাও দিশেহারা হয়ে পড়ছেন। আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, আমরা অন্যান্য তরি তরকারির দাম যেহেতু বেশি, সেজন্য আমরা ডিম খেয়েই মোটামুটি মানে এখন বাঁচতেছি। তো ডিমের দামটাও মানে সকালে একরকম বিকালে আরেক রকম হয়ে থাকে, তাহলে আমাদের খুবই কষ্ট হচ্ছে। আমরা এই বর্তমানে এই বাজারে আমরা ডিম খায়া চলার আমাকে অনেক কষ্ট হইতে আছে, কিন্তু বর্তমানে বলতে আছে যে না, হেরা দোকানদাররা বলতে আছে যে না, এটা মুরগির অনেক সমস্যা হইতে আছে ফার্মে, এই ফার্মের সমস্যার জন্য আর কি মুরগির দাম, ডিমের দাম বাড়ছে। চাঁদপুরে খুচরা বাজারে প্রতি ডজন ফার্মের মুরগির ডিম 165 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে, যা কিছুদিন আগেও বিক্রি হয়েছে 150 টাকায়। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পানি কমার সাথে সাথে তীব্র নদী ভাঙনে দিশেহারা লালমনিরহাটের তিস্তা তীরবর্তী বাসিন্দারা। মাত্র 2 দিনের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি সহ শত শত বিঘা ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। মিজানুর রহমান মিজুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পানি কমে বন্যার রেশ কাটলেও স্বস্তি আসেনি তিস্তাপাড়ের জনপদে। চলমান তীব্র ভাঙনে লালমনিরহাটের দাওয়াবাড়ি, পাটিকাপাড়া, মহিষখোঁচা, খুনিয়াগাছ ইউনিয়নের শতাধিক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। সহায় সম্বল হারিয়ে জীবন জীবিকা নিয়ে অনিশ্চিত শূন্যতায় হাজারো মানুষ। ভাঙতে ভাঙতে আমাদের এই যে ফসলি জমি, এখানে 15-20টা বাড়ি ছিল, ভেঙে গেছে। আজকে ওইদিকে ঘর বাড়ি নড়াচ্ছে, বাড়ি সারাচ্ছে। আমাদের উজানেও ভাঙন হচ্ছে, আমাদের ফসলি জমিগুলো ভেঙে যাচ্ছে। হঠাৎ পানি আছে, পানি কমি যে আমার বাড়ি ঘর সব ভাঙি গেছে। আমরা কোনো ত্রাণ সাহায্য চাই না, কোনো ইলিপ সিলিপ কিচ্ছু চাই না। আমরা শুধু চাই এখানে স্থায়ী একটা বাঁধ, আমরা যেন এখানে বসতি গড়ি থাকতে পারি। জিওব্যাগ ফেলে সাময়িক ভাঙন রোধের চেষ্টায় পানি উন্নয়ন বোর্ড। যখন যেখানে যেটা প্রয়োজন, যে আমাদের টিম আছে সব সময় অ্যালার্ট আছে, সব সময় আমরা যোগাযোগ করতেছি। যখন যেখানে যেটুকু দরকার আমরা জিওব্যাগ জিওটিউব দিয়ে সেই ভাঙনটা রোধ করার চেষ্টা করে যাচ্ছি। প্রতি বছরই নদী ভাঙনে দীর্ঘ হচ্ছে সর্বস্ব হারানোদের তালিকা। সংকট সমাধানে আশ্বাস নয়, দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।